তো বিষয়টা তাহলে তাহলে আজকে আমরা আরেকটা পার্টিকুলার অ্যানালাইসিস শিখবো, সেটা হচ্ছে হাইপোথেসিস টেস্ট। তো হাইপোথেসিস নিয়ে আমরা লাস্ট ক্লাসে কিছু আলোচনা করছিলাম যে হাইপোথেসিসটাকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নাল হাইপোথেসিস, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। এবং নাল হাইপোথেসিস বলতে আমরা বলছিলাম যে এক্সিস্টিং সিনারিওকে আমরা আসলে নাল হাইপোথেসিস হিসেবে কনসিডার করি, এবং এর অল্টারনেটিভ সিনারিওটাকে আমরা অল্টারনেটিভ হাইপোথেসিস হিসেবে চিহ্নিত করতে পারি। এবং হাইপোথেসিস বেসিকলি আপনি যখন কোনো একটা রিসার্চ শুরু করতে যান তখন আপনার একটা অ্যাজাম্পশন থাকে, যে অ্যাজাম্পশনটাকে আমরা রিসার্চ কোশ্চেনে দাঁড় করাই। তাহলে ওই রিসার্চ কোশ্চেনকে ভ্যালিডেট করার জন্য আমরা বেসিকলি হাইপোথেসিস টেস্টিং গুলোকে টেস্টিং নিয়ে কাজ করি। তো হাইপোথেসিস টেস্টিং আমাকে আসলে পি ভ্যালুর সাহায্যে এক্সপ্লানেশন দিয়ে দেয় যে আমার যে অরিজিনাল হাইপোথেসিসটা আছে সেটা কি আসলে ঠিক আছে, নাকি আমার অল্টারনেটিভ হাইপোথেসিসটা অ্যাকসেপ্ট হচ্ছে। তো আগের দিন আমরা কিন্তু পি ভ্যালু সাপেক্ষে শিখেছিলাম যে কখন আমরা নালকে অ্যাকসেপ্ট করব, কখন আমরা অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করব, এবং এটাও শিখেছিলাম যে এট এ টাইম কখনোই দুইটা হাইপোথেসিস একসাথে অ্যাকসেপ্ট হইতে পারে না। একটা অ্যাকসেপ্ট হওয়া মানে হচ্ছে অটোমেটিক্যালি আরেকটা রিজেক্ট হওয়া। এবং অ্যাজ এ রিসার্চার হিসেবে আমাদের সব সময় যে জিনিসটা মাথায় রাখতে হয়, আমরা সব সময় নাল হাইপোথেসিসকে রিজেক্ট করার ট্রাই করি, অল্টারনেটিভ হাইপোথেসিসকে অ্যাকসেপ্ট করার ট্রাই করি। কারণ নাল হাইপোথেসিস আসলে তো এক্সিস্টিং সিচুয়েশন, তো এক্সিস্টিং সিচুয়েশন যদি হোল্ড করে তাহলে তো আপনাকে আর নতুন করে রিসার্চ করার কিছু নাই। তাহলে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি নাল হাইপোথেসিসকে রিজেক্ট করে অল্টারনেটিভ হাইপোথেসিসকে অ্যাকসেপ্ট করার। তাহলে এখন আমরা আসলে হাইপোথিসিসটা কিভাবে আসলে আমরা স্ট্যাটায় রান করি এবং সেটার ইন্টারপ্রিটেশনটা আমরা কিভাবে দেখি, বা আহ, মানে ভ্যালুগুলো কি কি আমাদেরকে দেখায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো বেসিকলি হাইপোথিসিসে আমরা দুইটা টাইপস আজকে শিখবো, একটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়ান স্যাম্পল হাইপোথিসিস, আর একটার নাম হচ্ছে টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল হাইপোথিসিস। তো বেসিক্যালি এই দুইটা টাইপস আমরা আজকে দেখবো যে এই দুইটা টাইপস কখন এবং কিভাবে কাজ করে। একটা হচ্ছে ওয়ান স্যাম্পল হাইপোথিসিস, একটা হচ্ছে টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল হাইপোথিসিস। তো মাথায় রাখবেন ওয়ান স্যাম্পল হাইপোথিসিসটা আমরা কখন করি, বা কখন কোনো ভেরিয়েবলের উপর আমরা ওয়ান স্যাম্পল হাইপোথিসিস রান করতে পারবো। আমরা ওয়ান স্যাম্পল হাইপোথিসিসটা প্রথমত একটা কন্টিনিউয়াস ভেরিয়েবলের উপর অ্যাপ্লাই করি। এটা হচ্ছে প্রথম অ্যাজাম্পশন। কন্টিনিউয়াস ভেরিয়েবল ছাড়া আপনি ওয়ান স্যাম্পল হাইপোথিসিস রান করতে পারবেন না। সেকেন্ড কনসিডারেশন হচ্ছে আমরা যে ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করব সেই ভেরিয়েবলটাকে অবশ্যই নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে। নর্মালি ডিস্ট্রিবিউটেড আমরা একটা বেল শেপড কার্ভ আগের দিন কিন্তু দেখেছিলাম, এবং বেল শেপ কার্ভ আমরা বলেছিলাম যে হিস্টোগ্রাম দিয়ে আমরা আসলে একটা বেল শেপ কার্ভ ডিজাইন দেখতে পারি। যেমন ধরেন আমরা ওয়েজ ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করব, তাহলে ওয়েজ হতো একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। এখন ওয়েজ ভেরিয়েবলটা কি আমার নর্মালি ডিস্ট্রিবিউটেড, তাহলে সেটা দেখার জন্য আমরা যে কমান্ডটা দেই, আমরা হিস্টোগ্রামের কমান্ড আগের দিন শিখে আসছিলাম, ইস্ট ওয়েজ কমা NORM। এই নর্মটা বলতে বোঝানো হচ্ছে নর্মালিটি। তাহলে আমরা প্রথমত এই হিস্টোগ্রাম বানিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব যে আমার যে ফিগারটা আসতেছে সেই ফিগারটা নর্মাল ডিস্ট্রিবিউশন শেপ দিচ্ছে কিনা। আপনারা কি ফিগারটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, ওকে। দেখতে পাচ্ছি। তো আলটিমেটলি দেখেন এটা কিন্তু একটা প্রায় নর্মাল ডিস্ট্রিবিউশন শেপ কিন্তু আমাদের সামনে শো করতেছে, এটা একটা বেল শেপ কার্ভ। তাহলে আলটিমেটলি এটা দেখে আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ, ওয়েজ ভেরিয়েবলটা কাইন্ড অফ একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ভেরিয়েবল, এবং এখানে আমরা একটা হাইপোথিসিস রান করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে হাইপোথিসিস কেন করার দরকার। তো সহজে যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, ধরেন একটা বিস্কিট কোম্পানি, সে হচ্ছে প্রতিদিন 100 প্যাকেট বিস্কিট তৈরি করে, এবং তার অ্যাজাম্পশন হচ্ছে যে আহ, প্রতিটা বিস্কিটের ওজন 100 গ্রাম করে হয়। এখন এই 100 গ্রাম করে যে বিস্কিটের প্যাকেটের ওজন হয়, এটা সে কিভাবে বুঝতে পারে? তার আইডিয়াটা কিভাবে হতে পারে যে প্রতিটা বিস্কিটের প্যাকেটের ওজন 100 গ্রাম হবে? স্যার এগুলো সংখ্যা সাইজের উপর নির্ভর করবে। মানে অন অ্যান এভারেজ যদি সে কমেন্ট করে যে আমার বিস্কিটের প্যাকেটের ওজন 100 গ্রাম, এটা সে কিভাবে আইডিয়া পেতে পারে? তো নর্মালি আগে তো সে একটা মাপ দিয়ে নেবে যে 100 গ্রাম হতে হলে কয়টা সংখ্যা লাগে এবং কোন সাইজের হবে। তো তো তার মানে সেইভাবে যদি সে সে উৎপাদন যদি করে দিনে তাহলে তো 500 প্যাকেট তৈরি করে, সে কি 500টার প্রতিটা প্যাকেটের ওজন নেবে, তারপরে 500 দিয়ে ভাগ করবে, একটা অ্যাভারেজ পাবে, তার উপর কমেন্ট করবে? না না, একটাই করবে। সে আগে একটার জন্য করে দেখবে যে কয় পিস লাগবে, কোন সাইজের 100 গ্রাম হতে। দেখা গেল 5 পিসেই 100 গ্রাম হচ্ছে তার, এমন নো, একটা সাইজ এখন সে এখন স্ট্যান্ডার্ড ধরেন নিবে আর কি। বিস্কিট তো মেশিন তৈরি করে দেয়, তাই না? এখন মেশিনের মাধ্যমে যখন হচ্ছে সে বিস্কিটটা পাচ্ছে, বা মেশিন থেকে যখন বিস্কিটটা বেরোচ্ছে, তো
তো আপনি কি 100% শিওর থাকবেন যে প্রতিটা প্যাকেটের ওজন একদম 100%ই 100 গ্রাম হবে? অনেকগুলা হেল্প করে, সেটার নাম হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে আসলে একটা ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করে দেখতে পারে যে তার যে অ্যাজাম্পশন, সেই অ্যাজাম্পশনটা আসলেই হোল্ড করতেছে নাকি করতেছে না। তো ধরেন আমি এখানে একটা সামারি স্ট্যাটিস্টিক্স দেখতে যাচ্ছি ওয়েজ এর। তো সামারি স্ট্যাটিস্টিক্স দেখে আমি আমার ডেটা সেট থেকে পেলাম যে আমার ডেটা সেটে যে ওয়েস পাচ্ছে মানুষজন গড়ে $7.7 ওয়েস পায়। তো আমি কি বলেছিলাম, যখন হাইপোথিসিস রান করতে হয় তখন একটা নাল এবং একটা অল্টারনেটিভ হাইপোথিসিস সেট করতে হয়। তো আমার নাল হাইপোথিসিস যেটা, সেটা আমি সেট করে দেখলাম যে আমার ওয়েজ ইজ ইকাল টু $7.7। তো আমার অ্যাজাম্পশন হচ্ছে আমার টোটাল ডেটা সেটে যতজন স্যাম্পল আছে তারা সবাই গড়ে $7.7 ওয়েজ পায়। তাহলে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে? যে ওয়েজ ইজ নট ইকুয়াল $7.7। তাহলে আমি আসলে এইটাই টেস্ট করে দেখতে যাচ্ছি যে আমার কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবলের ভ্যালু কি আসলে ওইটাই আছে, নাকি অল্টারনেটিভে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম করে আপনাদের কাছে যদি কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবল থাকে, আপনারা যে কোনো ভেরিয়েবলের ভ্যালু এরকম হাইপোথিসিস দিয়ে টেস্ট করে দেখতে পারেন। সে ফর এক্সাম্পল আপনার আপনি কোনো একটা স্টাডি করতে যাচ্ছেন যে যেখানে ফর এক্সাম্পল কোনো একটা ইন্টারভেনশন দিবেন, ধরেন আমি বললাম যে ট্রেনিং নামে কোনো একটা ইন্টারভেনশন দিবেন, ফার্মারদেরকে সে ট্রেনিং দেওয়া হবে। এখন ট্রেনিং দেওয়ার কারণে আপনি দেখতে যাচ্ছেন যে আসলে ফার্মারের প্রোডাকশন বাড়ছে কিনা। তো ধরেন আপনার কাছে আহ একটা আর্লিয়ার কোনো একটা স্টাডি সম্পাদন হয়েছে, সেই স্টাডির ডেটা আপনার কাছে আছে, এবং তারা ওখানে বলতেছে যে ফার্মারদের গড় এই এই এলাকাতে রাইস ফার্মার যে রাইস প্রডিউস করে, গড়ে তারা প্রায় 40 মণ রাইস প্রডিউস করে। তাহলে এই 40 মণ রাইস প্রডিউস করে, এটা তো এক্সিস্টিং সিচুয়েশন, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার নাল হাইপোথিসিস। তাহলে আপনি ট্রেনিং দিচ্ছেন, ট্রেনিং দেওয়ার মাধ্যমে আসলে দেখতে যাচ্ছেন যে আসলে কি এই প্রোডাকশন কি 40 কেজি থাকতেছে, নাকি ট্রেনিং দেওয়ার কারণে এই প্রোডাকশনটা চেঞ্জ হয়ে ইনক্রিজ হচ্ছে অথবা ডিক্রিজ হচ্ছে। এইটা আপনার হাইপোথিসিস। তাহলে দিন শেষে আপনার নাল হাইপোথিসিস তখন কি হবে? প্রোডাকশন ইকুয়ালস টু 40 বা 40 মণ, যেটাই আপনি লিখেন না কেন, এটা আপনার অ্যাজাম্পশন। আর অল্টারনেটিভ হচ্ছে কি হবে? প্রোডাকশন ইজ নট ইকুয়াল 40 মণ। তার মানে অল্টারনেটিভ মানে কি? এটা ইনক্রিজও করতে পারে, এটা ডিক্রিজও করতে পারে। তো আমাদের এখানে হাইপোথেসিস যেটা, সেটা আমরা ধরে নিয়েছি যে আমাদের ওয়েজ হচ্ছে অ্যাভারেজে $7.7। আমরা যে বিস্কিট কোম্পানির উদাহরণটা দেখে আসলাম, তাহলে সেখানে বিস্কিট প্রোডাকশন, নাল হাইপোথেসিস কি হতো? বিস্কিট প্রোডাকশন সমান সমান 100, যেটাকে আমরা 100 গ্রাম বলতেছি। আর অল্টারনেটিভ কি হাইপোথেসিস কি হতো? বিস্কিট প্রোডাকশন ইজ নট ইকুয়াল টু 100। তাহলে এইভাবে আপনাকে প্রথমত একটা হাইপোথেসিস সেট করে নিতে হচ্ছে, একটা নাল এবং একটা অল্টারনেটিভ হাইপোথেসিস, এবং আপনাকে এটা টেস্ট করে দেখতে হচ্ছে যে আমার হাইপোথেসিসটা কোনটা অ্যাকসেপ্ট হচ্ছে, নাল অ্যাকসেপ্ট হচ্ছে না আমার অল্টারনেটিভ হাইপোথেসিস অ্যাকসেপ্ট হচ্ছে। তাহলে আমাদেরকে এই ওয়ান স্যাম্পল হাইপোথেসিস টেস্ট এটা করার জন্য যে কমান্ডটা দিতে হয়, সেটার জন্য কমান্ডটা হচ্ছে টি টেস্ট। টি টেস্ট একসাথে লিখতে হবে, ছোট হাতের সব। টি টেস্ট লেখার পরে যে ভেরিয়েবলের উপর টেস্টটা আমরা করব, সেই ভেরিয়েবলটাকে আমাদেরকে ভেরিয়েবল থেকে নিতে হবে। তাহলে ওয়েজ ভেরিয়েবলের উপর করব, ওয়েজ ভেরিয়েবলটা আমরা নিলাম। এবার দিতে হবে একটা ইকুয়াল টু সাইন। আমরা কি ধরে নিয়েছিলাম? যে ওয়েজ হচ্ছে $7.7। তাহলে সেটা আমরা লিখলাম টি টেস্ট ওয়েজ ইকুয়ালস টু 7.7। লিখে আমরা যদি এন্টার দেই, দেখেন ও আপনাকে ওয়ান স্যাম্পল টি টেস্টের একটা রেজাল্ট প্রোভাইড করে দিয়েছে। এখান থেকে আমরা কি পেলাম? দেখেন আমার ভেরিয়েবল যেটা হচ্ছে ওয়েজ, সেটা আমার এখানে শো করতেছে। আমার নাম্বার অফ স্যাম্পল সাইজ যেটা হচ্ছে আমার অবজারভেশন, সেটা আমার এখানে শো করতেছে 2246। আমার ডেটা সেটের মিন আসছে হচ্ছে $7.76। এখন এই যে আমি ধরে নিয়েছি 7.76 বা $7.7 আমার অ্যাভারেজ ওয়েজ, এইটা কি আসলে নাল অ্যাকসেপ্ট করতেছে নাকি এটা অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করতেছে? তাহলে এখন আমাকে একটু পি ভ্যালু দেখে বলেন তো যে নাল অ্যাকসেপ্ট হবে না অল্টারনেটিভ অ্যাকসেপ্ট হলো। আগের দিন আমরা শিখেছিলাম পি ভ্যালু দেখে কিভাবে নাল না অল্টারনেটিভ কোনটাকে অ্যাকসেপ্ট করতে হয়। আমাদের কনসিডারেশন কি ছিল? পি ভ্যালু যদি লেস দ্যান 0.05 হয়,
তাহলে হচ্ছে নাল রিজেক্টেড। আর পি ভ্যালু যদি গ্রেটার দ্যান 0.05 হয় তাহলে হচ্ছে নাল অ্যাকসেপ্টেড। দেখেন আমি কন্ডিশন লিখে দিয়েছি, তাহলে কন্ডিশন অনুযায়ী কি হচ্ছে, নাল অ্যাকসেপ্ট হলো না নাল নাল রিজেক্ট হলো? অ্যাকসেপ্টেড, নাল অ্যাকসেপ্টেড স্যার। নাল হচ্ছে অ্যাকসেপ্টেড, যেহেতু ভ্যালুটা 0.05 এর থেকে বেশি, তার মানে আমার নাল অ্যাকসেপ্টেড হইলো। তাহলে নাল অ্যাকসেপ্টেড হওয়া মানে আমার কোন হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হইলো? আমার হাইপোথিসিস কি ধরা ছিল? নাল হাইপোথিসিস একটু আগেই লিখলাম, নাল হাইপোথিসিস কি ধরা ছিল আমাদের? null hypothesis is equal to 7.7 sir. রাইট। আমি বলেছিলাম যে আমার ওয়েজ হচ্ছে $7.7। এইটা যে চেঞ্জ হয়েছে কিনা সেটা আমি দেখতে যাচ্ছি হাইপোথিসিস টেস্ট করে। তা হাইপোথিসিস টেস্ট করে দেখলাম যে না, আমার ওয়েজ লেভেল $7.7 অ্যাভারেজই আছে। দ্যাট মিনস আমার টোটাল স্যাম্পলে সবাই গড়ে $7.7 ওয়েজ পায়। যদি এখানে আমার অল্টারনেটিভ অ্যাকসেপ্ট হইতো তাহলে আমি তখন কমেন্ট করতাম কি, যে না, আমার ডেটা সেটে যে সকল স্যাম্পল অ্যাভারেজে $7.7 ওয়েজ পায় না, তাদের মধ্যে ওয়েজ লেভেলে ভেরিয়েশন আছে। যদি আমার অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হইতো তাহলে আমি এই কমেন্টটা করতাম। তাহলে আমরা সবাই জানলাম যে ওয়ান স্যাম্পল টি টেস্ট করতে গেলে আমাদেরকে একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল সিলেক্ট করতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ভেরিয়েবলটা অবশ্যই নর্মালি ডিস্ট্রিবিউটেড হইতে হবে, এবং এই আমাদের এখানে একটা হাইপোথিসিস সেট করে নিতে হবে নাল এবং অল্টারনেট। সো নাল হাইপোথিসিসটা হচ্ছে আমার এক্সিস্টিং সিচুয়েশনকে ডিল করবে, এবং সেই সিনারিওটা হোল্ড করতেছে কিনা তার সাপেক্ষে আমি একটা অল্টারনেটিভ হাইপোথিসিস সেট করব, এবং দিন শেষে হাইপোথিসিস টেস্ট করে আমরা এখান থেকে কমেন্ট করে বুঝবো যে আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হচ্ছে নাকি আমার অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট হচ্ছে। এটা গেল হচ্ছে আপনার ওয়ান স্যাম্পল টি টেস্ট। যেহেতু আমরা বলেছিলাম আমরা হাইপোথিসিসের দুইটা টাইপস দেখবো, সেকেন্ড টাইপসটা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট। এটা হচ্ছে সেকেন্ড হাইপোথিসিস। সো ওয়ান স্যাম্পল টি টেস্ট, ওয়ান স্যাম্পলের ক্ষেত্রে ভেরিয়েবল সবসময় আমরা একটাই ব্যবহার করি, যেটা হচ্ছে কন্টিনিউয়াস। বাট টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের ক্ষেত্রে আমাদেরকে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। মাথায় রাখবেন, একটা প্রথম যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলটাকে হতে হবে কন্টিনিউয়াস, এবং সেকেন্ড যে ভেরিয়েবলটা থাকবে সেটাকে হতে হবে ডামি। ডামি মানে হচ্ছে যার অনলি দুইটা ক্যাটাগরি আছে। তাহলে মাথায় রাখবেন যেটা, সেটা হচ্ছে যখন আমরা টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট করি, প্রত্যেকটা স্যাম্পলিং হাইপোথিসিস টেস্ট করার সময় কিন্তু মাথায় রাখবেন যে একটা নাল হাইপোথিসিস সেখানে থাকবে, একটা অল্টারনেটিভ হাইপোথিসিস সেখানে থাকবে, এবং আমাদেরকে টেস্ট করে দেখতে হবে নাল অ্যাকসেপ্ট হচ্ছে না নাল রিজেক্ট হচ্ছে। বাট কনসিডারেশন যেগুলো সেগুলো আমরা এখন শিখতেছি। ওয়ান স্যাম্পল টেস্টের ক্ষেত্রে যেমন একটাই ভেরিয়েবল নিয়ে কাজ করা লাগতো এবং সেটা হতে হতো কন্টিনিউয়াস, বা টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্টের ক্ষেত্রে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করা লাগে, যেখানে একটা ভেরিয়েবল থাকে হচ্ছে কন্টিনিউয়াস আর একটা ভেরিয়েবল হতে হবে হচ্ছে ডামি। তাহলে আমরা এখানে একটা হাইপোথিসিস অ্যাজাম্পশন করি এবং সেই হাইপোথিসিসটা এখন টেস্ট করে দেখব। সে এখানে আমাদের একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল আছে ওয়েজ, এবং আমাদের দেখেন এখানে আরেকটা ভেরিয়েবল আছে ইউনিয়ন। ইউনিয়ন ভেরিয়েবলটাকে যদি আমরা একটু টেবুলেট করে দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে দেখেন ইউনিয়নের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ইউনিয়ন আর একটা হচ্ছে নন ইউনিয়ন। আমরা জানি লেবাররা বিভিন্ন ধরনের ইউনিয়ন গ্রুপে থাকে, তাহলে দ্যাট মিনস এটা ইন্ডিকেট করতেছে যে ওয়ার্কাররা কি ইউনিয়নে আছে নাকি ওয়ার্কাররা ইউনিয়নে নাই। ইউনিয়ন এবং নন ইউনিয়ন দুইটা অপশন। তাহলে আমরা বলতে পারি যেহেতু এটার মধ্যে অনলি দুইটা ক্যাটাগরি আছে তাহলে এটা একটা ডামি ভেরিয়েবল। আর ওয়েজ হচ্ছে আমার একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো এখানে ধরেন আমি একটা নাল হাইপোথিসিস সেট করলাম, এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। সে আপনাকে আপনার হয়তো বা আপনি একটা রিসার্চ করে দেখতে যাচ্ছেন, সে রিসার্চ করে দেখতে যাচ্ছেন যে যে সমস্ত ওয়ার্কাররা ইউনিয়ন মেম্বারে থাকে আসলে কি তারা ওয়েজ বেশি পায়, নাকি যারা নন ইউনিয়নে থাকে তাদের মধ্যেও আসলে কোনো ওয়েজের ডিফারেন্স থাকে না। এটা হচ্ছে ধরেন আপনার হাইপোথিসিস যে কারা আসলে ওয়েজটা বেশি পায়। তাহলে আমরা নাল হাইপোথিসিস সবসময় কি এক্সিস্টিং সিচুয়েশন চিন্তা করে নিই যে যেটার মধ্যে কোনো ডিফারেন্স এক্সিস্ট করে না। তাহলে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে? দেয়ার ইজ ওয়েজ ডিফারেন্স বিটুইন ইউনিয়ন এন্ড নন ইউনিয়ন ওয়ার্কার্স। নাহলে কি আছে যে দুইটা গ্রুপের মধ্যে কোনো ওয়েজ ডিফারেন্স নাই। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে দুইটা গ্রুপের মধ্যে ওয়েজ ডিফারেন্স আছে। তাহলে এইটা হচ্ছে আমার নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টটা যখন আমরা রান করি সেটার জন্য আমাদেরকে যে কমান্ডটা দিতে হয় সেটা হচ্ছে টি টেস্ট
দেওয়ার পরে আপনার যে কন্টিনিউয়াস ভেরিয়েবলটা থাকে সেটাকে আগে নিতে হবে। তাহলে ওয়েজ হচ্ছে আমার এখানে কন্টিনিউয়াস ভেরিয়েবল, এটাকে আমি আগে নিলাম। নেয়ার পরে লাস্টে আপনাকে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে লিখবেন হচ্ছে বাই। বাই লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আপনার যে ডামি ভেরিয়েবলটা ছিল সেই ডামি ভেরিয়েবলটাকে নিতে হবে। এখানে হচ্ছে ইউনিয়ন হচ্ছে আমার ডামি ভেরিয়েবল, এটা নিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে টি টেস্ট স্পেস আমার কন্টিনিউয়াস ভেরিয়েবলটা আসবে, কমা স্পেস বাই আমার যে ডামি ভেরিয়েবলটা ছিল সেটা আসবে। এটা লেখার পর যদি আমি এন্টার দেই, দেখেন ও আমাকে টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্টের টেবিল শো করে দিছে। এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি, দেখেন যে এখানে আমার গ্রুপটা শো করতেছে নন ইউনিয়ন এবং ইউনিয়ন। তাহলে আমার ডেটা সেটে 1417 জন নন ইউনিয়ন ছিল, 461 জন ইউনিয়ন মেম্বার ছিল। এবং 1417 জন যে নন ইউনিয়ন মেম্বার ছিল তাদের অ্যাভারেজ ওয়েজ হচ্ছে $7.20। এই যে মিন ভ্যালু, মিন মানে তো অ্যাভারেজ ভ্যালু। আর যারা ইউনিয়ন মেম্বার ছিল তাদের ওয়েজ ভ্যালু হচ্ছে $8.67। দেখেন আমরা কিন্তু নর্মালি এখান থেকেও দেখতে পাচ্ছি যে দুইটা গ্রুপের মধ্যে কিন্তু মিন ডিফারেন্স আছে, যে একটা গ্রুপ হচ্ছে অ্যাভারেজ ওয়েজ বেশি পাচ্ছে আর একটা গ্রুপ কিন্তু অ্যাভারেজ ওয়েজ কম পাচ্ছে। কিন্তু ওই যে বলেছিলাম যে আপনি যে স্যাম্পল কালেক্ট করেছেন সেটা কি আসলে লাক বাই চান্স কালেক্ট হয়েছে? দ্যাট মিনস এমন এমন ইউনিয়ন মেম্বারদেরকে নিছেন যারা আসলেই ওয়েজ বেশি পায়, আর নন ইউনিয়ন মেম্বার এমনদেরকে নিছেন যারা ওয়েজ কম পায়। তাহলে তো হিসাবে আসলে অ্যাভারেজ ওয়েজের ডিফারেন্স থাকবেই। তো সেই জন্য কিন্তু এই মিন ডিফারেন্সটা দেখে কিন্তু আমরা অ্যাকুরেটলি কমেন্ট করতে পারবো না যে আসলেই ইউনিয়ন মেম্বাররা বেশি ওয়েজ পায় কম্পেয়ার টু নন ইউনিয়ন ওয়ার্কারদের ওপর। তাহলে আলটিমেটলি এই দুইটার যে ডিফারেন্স 8.67 মাইনাস 7.20, এইটা করলে আপনার এখানে ডিফারেন্স ভ্যালুটা এইটা শো করবে, দেখেন -1.46। মানে 7.20 থেকে 8.67 যদি বিয়োগ করা হয় তাহলে ডিফারেন্সটা হচ্ছে -1.46। এখন আমরা একটা ডিফারেন্স তো পেয়ে গেলাম যে হ্যাঁ, ইউনিয়ন এবং নন ইউনিয়ন মেম্বারদের মধ্যে 1.46 অ্যাভারেজ ডলার ডিফারেন্স আছে। এখন আমরা একটু দেখে আসি যে আমার হাইপোথিসিস তাহলে কোনটা অ্যাকসেপ্টেড হইলো। নাল হাইপোথিসিস সেট করা ছিল যে দুইটা গ্রুপের মধ্যে কোনো ডিফারেন্স নাই, অল্টারনেটিভ হচ্ছে দুইটা গ্রুপের মধ্যে ডিফারেন্স আছে। তাহলে আমরা এখানে এই যে পি ভ্যালু, এই পি ভ্যালুর উপর আমরা বেস করে কমেন্ট করব। তাহলে এখন বলেন পি ভ্যালু অনুযায়ী নাল কি অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো? নাল রিজেক্ট হওয়া মানে কি অল্টারনেটিভ হাইপোথিসিস? অ্যাকসেপ্টেড তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস কি সেট করা ছিল আমার? There is no wage difference between non-union and union. ওয়েজ ডিফারেন্স আছে এটা অল্টারনেটিভ তো ওয়েজ ছিল নাল। ডিফারেন্স আছে এটা নাল, আর Wage ডিফারেন্স difference। ছিল there is difference. হ্যাঁ, তাহলে অল্টারনেটিভ হচ্ছে দেয়ার ইজ ডিফারেন্স। এখন কতটুকু ডিফারেন্স? এই হচ্ছে সেই ডিফারেন্স, মাইনাস ওয়ান Minus পয়েন্ট ফোর 1. সিক্স $1.46। মাইনাস বলা লাগবে না, ডিফারেন্স হচ্ছে $1.46। তো এইভাবে বেসিকলি আপনারা যদি কোনো একটা সিঙ্গেল ভেরিয়েবলের ভ্যালু চেক করে দেখতে চান যে এই ভ্যালুটা কি আসলে এক্সিস্ট করতেছে নাকি এই ভ্যালুর মানটা চেঞ্জ হয়ে গেছে, তখন আপনারা করবেন হচ্ছে ওয়ান স্যাম্পল টেস্ট। আপনারা যদি দেখতে চান যে হ্যাঁ কোনো দুইটা গ্রুপের মধ্যে কোনো ডিফারেন্স এক্সিস্ট করতেছে কিনা, তখন আপনাকে করতে হবে টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট। সবাইকে এটা বুঝতে পারছেন এখন হাইপোথিসিসের বিষয়টা?